আসসালামু আলাইকুম। অনেকগুলো খবরই আছে। তার মধ্যে সবচাইতে যেটা চটকদার খবর তা হচ্ছে বিসিবিতে আজকে রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে। যে রিপোর্টটা আসলে আমিনুল ইসলাম বুলবুলের সময় করা। যেইখানে কারা, কারা বিপিএলে আগের বিপিএলে যারা আসলে আ যুক্ত ছিলেন বিভিন্ন রকম কেলেঙ্কারিতে, কেলেঙ্কারি মানে আমরা জানি ফিক্সিং ইস্যুতে, সেই যারা জড়িত ছিলেন তাদের রিলেটেড রিপোর্ট প্রকাশ করা হয়েছে বা বিসিবির কাছে দেওয়া হয়েছে। বিসিবি সেই জায়গা থেকে ৫ জনের নাম বলেছেন এবং তাদেরকে সাময়িকভাবে মনে হয় বরখাস্ত করেছেন। তো আসলে আমি এইগুলো নিয়ে কথা বলতে চাই না। এগুলো নিয়ে আপনারা বিভিন্ন রকম টপিক অলরেডি দেখে ফেলেছেন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, তামিম ইকবালের একটা কথা আছে যে, যদি প্রপারভাবে আমি এটা না করতে পারি বিপিএলটা, তাহলে না করাটাই ভালো। কারণ বিসিবি প্রত্যেকবার এই জটিলতা থেকে বের হতে পারছে না এবং বিসিবিকে ১৪ থেকে ১৫ কোটি টাকার মতন লস করতে হয়েছে, যেটা এবারও হয়েছে। যে আমরা জানি যে চট্টগ্রাম যেই কিংস টিমটা ছিল সেটা প্রথমে ফ্র্যাঞ্চাইজির কাছেই ছিল, কিন্তু পরবর্তী সময়ে তারা ছেড়ে দেয় এবং লাস্ট আওয়ারে ছেড়ে দেয়। এটা হুইচ ইজ ভেরি আনফরচুনেট এবং আনপ্রফেশনালিজম আমি বলবো। তো সেই জায়গা থেকে বিসিবি সেই টিমটাকে টেক কেয়ার করছে এবং বিসিবি সেটাকে আবার এটা নিয়ে খেলে। আহ, তাদের টিম হয়ে আসলে পার্টিসিপেট করে এবং আলটিমেটলি সবগুলো পেমেন্ট কিন্তু বিসিবিকে পরিশোধ করতে হয়। আচ্ছা, পয়েন্ট যেটা, একটা বিষয় দেখেন যে ১২তম এডিশন শেষ হলো এবং আইপিএলের পরে যে ফ্র্যাঞ্চাইজি লিগটা ওয়ার্ল্ড ক্রিকেটে শুরু হয়েছিল সেটা কিন্তু বিপিএল। এবং বিপিএলের প্রথম দিককার যদি আমরা টিমগুলোকে দেখি তাহলে সেখানে দেখব সানাত জয়সুরিয়া, মোতেয়া মুরলীধরন, শহীদ আফ্রিদি, কিরণ পলার্ড, গেল, ডিভিলিয়ার্সের মতন বড় বড় যত সেলিব্রিটি ক্রিকেটাররা আছে তারা কিন্তু খেলে গেছেন একটা সময় পর্যন্ত। কিন্তু আস্তে আস্তে আমরা তো ইমপ্রুভ করতেই পারিনি। একদম আমরা আমাদের ইমেজ হোক, ব্র্যান্ড ইমেজ হোক, যা কিছু আছে সব ধূলিসাৎ। এবং খুবই মানে এখানে যে ম্যানেজমেন্টের জায়গা যে কতটা জটিল, এটা আপনি কয়েকটা জিনিস দেখলেই বুঝতে পারবেন। খুব বেশি দূর যাওয়ার দরকার নাই। আমরা তো কথায় কথায় কম্পেয়ারে চলে যাই যে আমাদের অমুক এটা ভালো ওই ভালো। আচ্ছা, আমি কয়েকটা পয়েন্ট বলি, পয়েন্টটা বলি কয়েকটা বিজনেস সেন্স থেকেই বলি। সেটা এইভাবে যে আমি আমার ডিজিটাল এই জায়গাতে, ডিজিটাল মার্কেটিংয়ের জায়গা বলেন অথবা ডিজিটাল সার্ভিস ডেভেলপমেন্টের জায়গাতে বলেন, আলহামদুলিল্লাহ আমি প্রায় ১২ বছর ধরে কাজ করছি। তো সেই জায়গা থেকে আমার যে নলেজ, সেই জায়গা থেকে আমি যদি মূল্যায়ন করি যে একটা জায়গাতে একজন কোম্পানি কেন ইনভেস্ট করবে এবং ইনভেস্টমেন্টের এই ব্র্যান্ড থেকে তার ফিডব্যাকটা কী, কারণ আলটিমেটলি এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো কিন্তু ইনভেস্টমেন্ট। আপনি পার্শ্ববর্তী দেশ আইপিএলে দেখেন, আইপিএলে আপনি ইমাজিন করেন যে ২টা টিম এবার সেল হয়েছে, মানে মালিকানাধীন চেঞ্জ হয়েছে। একটা হচ্ছে রাজস্থান রয়্যাল আর একটা হচ্ছে আরবিসি, আরসিবি বা আরবিসি, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তো আরসিবি, তো এই ২টা টিমের প্রাইস কত আপনারা জানেন কিনা আমি জানি না, জানলে জানিয়েন কমেন্টে। বাট আমি আপনাদেরকে বলি, ২০,০০০ কোটি টাকা, ২০,০০০ কোটি টাকায় সেল হয়েছে এই একটা করে টিম। একটা হচ্ছে ২০,০০০ সামথিং রাজস্থান রয়্যাল, আর একটা হচ্ছে আরসিবি, যেটা হচ্ছে কোহলি টিম, সেটা সেল হয়েছে ২১,০০০ কোটি টাকায়। তো এইটা তো আসলে আলটিমেটলি একটা বিজনেস। যারা এখানে ইনভেস্ট করেছেন তারা তো এমনি এমনি ইনভেস্ট করেননি। খেলা প্রিয় হইতে পারেন, তার মানে এই না যে খেলার জন্য ২০,০০০ কোটি টাকা কেউ ইনভেস্ট করে দিবে। এটার অবশ্যই একটা বিজনেস ভ্যালু আছে এবং এই বিজনেস ভ্যালুটা ডে বাই ডে গ্রো করে। এই বিজনেস ভ্যালুর কথা যখন আপনাদেরকে বলছি ছোট্ট আর একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। কিছুদিন আগে একটা নিউজ আসছিল যে আপনার অস্ট্রেলিয়ার যে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন, উনি কিন্তু আইপিএলে প্রথম দিকে রাজস্থান রয়্যালের সঙ্গেই খেলেছেন এবং তার যে চুক্তিটা ছিল সেটা কিন্তু টাকার বিনিময়ে ছিল না, ছিল হচ্ছে পার্সেন্টেজের বিনিময়ে। মানে উনি মালিকানাধীন শেয়ারের একটা অংশ ছিলেন। সেই কারণে উনি কোনো পারিশ্রমিক টাকার অঙ্কে নেননি। ওনার রোল ছিল দুইটা, একটা ছিল অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এবং ২ নম্বর ছিল অ্যাজ এ মেন্টর অথবা কোচ হিসাবে। তার ৩% যে শেয়ারটা ছিল, প্রথমের দিকে শুরু হয়েছিল মেবি ১%-এর নিচে, 0.75 অর সামথিং লাইক দ্যাট। এটা আস্তে আস্তে গ্রো করতে করতে উনি যতদিন ছিলেন টিমের সঙ্গে এবং টিম ছাড়ার আগ পর্যন্ত তার শেয়ারটা দাঁড়িয়েছিল ৩%। সেই ৩%-এরই ভ্যালু কিন্তু এই ২০,০০০ কোটি টাকাতে সেল হওয়ার ফলে দাঁড়িয়েছে ৬০০ কোটি টাকা। আসলে এটা তো আলটিমেটলি একটা ইনভেস্টমেন্টেরই প্ল্যান ছিল তার, কারণ সে ওই কারণেই শেয়ারের মালিকানাধীন নিয়েছিলেন।
আপনি শাহরুখ খানের কথা বলেন, আপনি বলিউডের যত বড় বড় স্টারের কথা বলেন, তাদের কাছে কিন্তু এটা শুধুমাত্র একটা খেলার জন্য খেলা না, এটা তাদের একটা ইনভেস্টমেন্ট এবং এখান থেকে তারা একটা কিছু ফিডব্যাক পায়। এবং আমি বলতেও শুনেছি লখনউ সুপার জায়ান্টের যে মালিক, উনি যখন কিনেন, গত বছর যখন কিনেন টিমটা, উনিও কিনেছিলেন প্রায় 6,000 বা 6,500 কোটি টাকা দিয়ে। উনি একটা পডকাস্টে বলছিলেন যে আসলে এটা খুব ভালো একটা বিজনেস এবং এটার ব্র্যান্ড ভ্যালু ডে বাই ডে ইনক্রিজ করছে, আমরা এই কারণেই এখানে ইনভেস্ট করেছি। তো এবার আমরা আবার আমাদের বিপিএলে ফিরে আসি। আপনি বলেন তো, অ্যাজ এ টিম হিসাবে বা অ্যাজ এ কোম্পানি হিসাবে আপনি বিপিএলে কেন ইনভেস্ট করবেন? বিপিএলের এখানে কি আছে এমন যেটা আপনাকে আসলে রেভিনিউ জেনারেট করে দিতে পারে? কোন ইম্প্যাক্টটা দেখে, কোন ভিউশিপটা দেখে, অথবা ইমপ্রেশনটা দেখে, অথবা রিচটা দেখে একটা কোম্পানি ইনভেস্ট করবে? আসলে এইখানে তেমন কোনো ব্র্যান্ড ভ্যালুয়েশনই নাই। ছোট্ট একটা আপনাদেরকে যে বিষয় বলি, আমি আজকে নিজে দেখছিলাম যে আচ্ছা দেখি তো অন্যান্য ব্র্যান্ডিংয়ের কথা নাই বাদই দিই, আমি যেই অংশটুকুনটা বুঝি সেটাই একটু দেখার চেষ্টা করি। তো আমি বিপিএলের ওয়েবসাইটে গেছিলাম। আপনারা নিজেও দেখবেন bplt20.com নামে যে ওয়েবসাইটটা আছে বাংলাদেশের, ওইখানে যাওয়ার পরে খুব আশ্চর্য হইলাম যে এত অ্যামেচার একটা ওয়েবসাইট তারা বানিয়ে রেখেছে এত বড় একটা ব্র্যান্ড ভ্যালুর জন্য, যেইখানে আপনার দেখবেন নিচের দিকে তামিম ইকবালের যে ফাইনাল হয়েছিল, বরিশালের যে ফাইনালটা ছিল সেই ছবিটা নিচের দিকে এখনও আছে। সেই সময় শরীফুল যে উইকেট টেকার হয়েছিল, হাইয়েস্ট উইকেট টেকার, সেই শরীফুলের ছবিটা আছে। এবং উপরের দিকে এই গত এডিশনের কিছু টেবিল আছে, জাস্ট টেবিল আছে, ওইখানে ক্লিক করলে কোনো অপশনও কাজ করে না, কিছু না। এবং এই প্রত্যেকটা টিমের আপনি যদি ওভারভিউ পেজে যান, নাম, প্লেয়ারদের নাম পাবেন হয়তো বা, আর কিছু পাবেন না। আর খালি প্রত্যেকটা খেলা যেগুলো ভার্সেস হয়, যে ফর এক্সাম্পল রাজশাহীর সঙ্গে আপনার ঢাকা অথবা সিলেটের সঙ্গে বরিশাল অথবা কুমিল্লা, যেটাই হোক না কেন, এগুলোতে ক্লিক করলে খালি শুধুমাত্র আপনি ছবি পাবেন, আর কিচ্ছু পাবেন না। আচ্ছা, এটা গেল একটা ওয়েবসাইট। দ্বিতীয় কথা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়াতে মানুষজন অনেক অ্যাক্টিভ এবং একটা বড় রিচের জায়গা এবং ব্র্যান্ড ভ্যালুও ক্রিয়েট করতে সাহায্য করে আজকাল সোশ্যাল মিডিয়া অনেক বড়োভাবে। তো সেই জায়গাতে আপনি দেখবেন যে এদের সোশ্যাল মিডিয়া পেজের কী অবস্থা, নিউজ শেয়ার করছে, প্রেস কনফারেন্স শেয়ার করছে, সবই করছে। আবার সঙ্গে সঙ্গে এই বোর্ড কি করছে বা কি হতে যাচ্ছে, এই মিক্সড একটা, মানে একটা ব্র্যান্ড, মানে একটা বিষয়কে যে স্পেসিফিকভাবে হাইলাইট করার মাধ্যমে যে একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়, যেটা আসলে অন্য ইনভেস্টরদেরকে, মানে আপনাকে কি বলে, আকৃষ্ট করে যে না, এখানে আমার যাওয়া উচিত, ইনভেস্ট করা উচিত, এই ধরনের কোনো রকম প্রিপারেশান অথবা কোনো রকম অ্যাক্টিভিটিস নাই, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট এবং আনপ্রফেশনাল। আমি যদি কম্পেয়ার করি শুধুমাত্র, যে আপনি যদি পিএসএলে যান, যে পাকিস্তান প্রিমিয়ার লিগ, এই পিএসএলের যদি আপনি ওয়েবসাইট দেখেন, তাও দেখবেন ওদের যে টাইটেল স্পন্সর হাবিব ব্যাংক লিমিটেড, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তারা আসলে স্পেশালি তারা জানে যে একটা মানুষকে বা একটা কোম্পানিকে আকৃষ্ট করতে হলে কোন কোন জায়গায় তাকে আমাকে ফ্যাসিলিটি দিতে হবে। শুধুমাত্র মাঠের মধ্যে আপনি ব্যানার দিয়ে দিচ্ছেন, আপনি বিলবোর্ড দিয়ে দিচ্ছেন, আর আপনাকে এখানে রেভিনিউ এমনি এমনি জেনারেট হয়ে যাবে, ব্যাপারটা এমন কখনোই ছিল না এবং এটা কখনোই না। আর মিসম্যানেজমেন্টের যে কত সিরিয়াল লেগে আছে, এটা তো আসলে বলার কিছু না। আপনি কিছুদিন আগে দেখবেন যে নাসুম আহমেদ, উনি কি বলছেন, উনি এখনও টাকা পাননি, সেই জন্য উনি কি করেছেন, সরাসরি মালিককে টার্গেট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। তো এই সমস্ত বিষয় যদি ঘটতে থাকে, তাহলে কে এসে এখানে ইনভেস্ট করবে বলেন? এখানে কেউ ইনভেস্ট কখনোই করবে না। আজকে আমরা আবার যে ঘটনাটা জানলাম, সেটা কি, সত্য মিথ্যা জানি না, যেটা শুনছি আমরা সেটাই তো আসলে বলবো, যে দুইটা টিমের সঙ্গে নাকি চুক্তিই হয়নি। তার মধ্যে একটা সিলেট, আর একটা মেবি নোয়াখালী অর সামথিং লাইক দ্যাট, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো এদের সঙ্গে কোনো রকম চুক্তি হয়নি, অথবা অথচ তারা খেলে ফেলেছে। কন্ডিশনটা এমন ছিল যে যে কোম্পানিগুলো ইনভেস্ট করবে তাদের যেন মিনিমাম ইয়ারলি ট্রানজ্যাকশন 1,000 কোটি টাকা হয়, আর অবশ্যই যেন ব্যাংক গ্যারান্টি থাকে। তো এই কিছু বিষয়গুলো, এই যে ইন্টিগ্রিটির কথা বলা হচ্ছে, বা এর আগেও আমরা শুনেছি বুলবুলের সময় যে উনি বলছিলেন যে আমরা কোনো রকম ছাড় দিব না, কম হলে থাকুক। হুট করে আমরা দেখলাম চট্টগ্রাম চলে গেল, নোয়াখালী চলে আসলো। তো আসলে কেউ কোনোভাবেই এই বিসিবির জায়গাটাতে এসে ম্যানেজ করতে আমার কাছে মনে হচ্ছে পারছে না। আজকে তামিম ইকবাল সেই কথাগুলো বলছে। তামিম ইকবাল যদি পরবর্তী সময়ে আবার বোর্ডে থাকেন, তাহলে হয়তোবা এই বিষয়গুলো নিয়ে সমালোচনা হবে না, আলোচনাটা কন্টিনিউ হবে। আর যদি তামিম ইকবাল না থাকেন, তাহলে দেখবেন যে এসে বসবেন অথবা যিনি এসে বসবেন, তারা সবাই এসে কিন্তু আবার ওই পাপন সাহেব থেকে শুরু করে, ফারুক আহমেদ থেকে শুরু করে, আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে, তামিম ইকবাল পর্যন্ত যা হয়েছে
সব কিছুরই কিন্তু সামারি একটা নেগেটিভ ওয়েতে আমাদের কাছে প্রকাশ হবে। তো এটাই হচ্ছে আসলে বাংলাদেশ ক্রিকেট। এখানে আসলে ম্যানেজমেন্ট বলে কোনো ওয়ার্ড নাই, এবং এই কারণেই বিপিএল হোক, ডিপিএল হোক অথবা ন্যাশনাল ক্রিকেট হোক, আমরা কোনো জায়গাতেই অ্যাজ এ ব্র্যান্ড ক্রিয়েট করতে পারছি না, যার ফলে ক্রিকেটের আমরা দেখছি অনেক ভালো ভালো স্পন্সর কিন্তু দিন বাই দিন হারিয়ে যাচ্ছে। এই বিষয়গুলোকে আমাদের সিরিয়াসলি আমার কাছে মনে হয় নোটিশ করা উচিত এবং প্রপার ওয়েতে কাজ করা প্রয়োজন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।